বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের নিজের সর্বশক্তি দিয়ে এক ধাক্কায় অভিকে নিজের থেকে পৃথক করে অভিকের মুখের সামনে আঙুল তুলে চিৎকার করে ওঠে তৃষা। নিজের লিমিট ক্রস করিস না। তোর লজ্জা করে না আমার সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলতে? আমারও সহ্যের একটা সীমা আছে। তুই কোন অধিকারে আমাকে এতগুলো প্রশ্ন করতে পারিস? আমাকে এইভাবে ছোঁয়ার সাহস হয় কিভাবে তোর? কি সম্পর্ক তোর সাথে আমার? কোন দায়িত্ব কর্তব্য পালন করেছিস আমার প্রতি? তুই নিজেকে স্বামী বলে দাবি করছিস যে বড়। যদি বলি হ্যাঁ আমি ভালোবাসি রুদ্রকে, কি করবি? হ্যাঁ আমি ভালোবাসি ওকে। শান্তি হয়েছে শুনে? না তো কি করব? সারা জীবন তোর তপস্বিনী হয়ে বসে থাকবো? সারা জীবন তোর পথ চেয়ে তোর মন পাওয়ার দয়া ভিক্ষা করব? কবে তোর মন গলবে সেই অপেক্ষায় শেষ করব নিজের গোটা জীবন। অভি অবাক হয়ে যায় তৃষার ব্যবহারে। তৃষার চোখে যেন অন্য কিছুর প্রতিবাদের আগুন দেখতে পায় অভি। বেশ কিছুক্ষণ করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, ও আচ্ছা, তাহলে অনেক দূর গড়িয়েছে ব্যাপারটা। বল, তলে তলে তুই যে এত বড় গেম খেলছিস সেটা তো আমি ঘুণাক্ষরেও টের পাইনি। শ্রেয়া ঠিকই বলেছিল, তুই অত্যন্ত স্বার্থপর একটা মানুষ। গাছেরটাও খাবি, তলারটাও কুড়াবি। বাহ, খুব ভালো ব্যাখ্যা করলি তো আমার চরিত্রের। আগে যে কেন বুঝলি না সেটাই আফসোস। ঠিকই বলেছিস, এই জন্যই তোকে বিয়ে করেছিলাম। আমি অত্যন্ত স্বার্থপর মানুষ। সেই ছোট থেকে আজও কেন তুই চিনতে পারিসনি তাই ভাবি। তখনও গাধা ছিলিস, আজও গাধাই রয়ে গেলি, আর ভবিষ্যতেও সারা জীবন তুই গাধাই থাকবি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তৃষা একটা যন্ত্রণার হাসি হেসে অভিকের পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল। অভিক সঙ্গে সঙ্গে ওর লম্বা চুলের গোছাটা নিজের ডান হাতে শক্ত করে পেঁচিয়ে ধরে ওকে একটানে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। আবার রক্ত চোখে দাঁতে দাঁত চিপে হিস হিসে গলায় বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তৃষা। বাড়তে বাড়তে তুই অনেক দূর বেড়ে গেছিস। এবার কিন্তু আমার হাত উঠে যাবে তোর গায়ে। নিজের জিভকে লাগাম দে। তৃষাও আজ মরিয়া, কিছুতেই নিজের হার মানতে নারাজ। নিজেকে অভিকের শক্ত পেশিবহুল হাত থেকে মুক্ত করার ব্যর্থ প্রয়াস করতে করতে নিজের জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, তাছাড়া আর কি করতে পারিস তুই? আমার ওপরে তো তোর শুধু একটাই অধিকার আছে, হাত তোলার। আর কিছু দিতে পেরেছিস সারা জীবন? কাপুরুষ একটা। তোর সব জোর আমার গায়ে হাত তোলাতে এসে শেষ হয় নাকি বল? কাপুরুষের মতো নিজের ইচ্ছার কথা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিস্তার পেয়েছিস সারা জীবন। নিজের বাবা মাকে রাজি করাতে পারিসনি সামান্য একটা মেয়েকে বিয়ে করার জন্য। সেখানেও চেয়েছিলি আমি যাতে বিয়েটা ভেঙে দিই। আমার ঘাড়ে বন্দুক রেখেই তো সারা জীবন বাজিমাত করলি। যদি সত্যি পুরুষ মানুষ হতিস তাহলে আজ দুটো জীবন নষ্ট করতিস না। ছাড় আমাকে। আমার গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? অভিক তৃষাকে ছেড়ে দিয়ে সপাটে একটা চড় মারে ওর গালে। যন্ত্রণায় কোকিয়ে ওঠে তৃষা। অভিক আবার ওর গালটা চিপে ধরে বলে, এই তুই কি বললি? আমি কাপুরুষ? আমি পুরুষত্বহীন? তাহলে তুই কি? তুই কি করে বেড়াচ্ছিস? একজনের সাথে জোর করে বিয়ে করেছিস, স্বামীর পরিচয় নিয়ে তার নামে সিঁদুর পরে লোক দেখিয়ে আরেকজনের সাথে পরক্রিয়া করছিস। তুই কিসের ভালো রে? তুই নষ্ট করিসনি দুটো জীবন। আজকে তুই না চাইলে এই বিয়ে হতো না। আমি শ্রেয়া দুজনে সুখে সংসার করতে পারতাম। তুই নিজের জেদ আর ইগোর জন্য আমাদেরকে আলাদা করে দিলি। আমাকে নিজের সম্পত্তি ভাবিস, তাই না? অভিকের হাত থেকে নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে তৃষা ফুঁসতে ফুঁসতে বলল, আমার আর রুদ্রের মধ্যে সম্পর্ক কি সেটা বোঝার ক্ষমতা তোর মতো নিচু নোংরা মানসিকতার মানুষদের কোনোদিন জন্মাবে না। চোখ থাকতে যে অন্ধ হয় তাকে কেউ কখনো সত্যিটা দেখাতে পারে না। আমি যদি স্বার্থপরই হতাম তাহলে তুই আজ আমার হতিস। এইরকম বিয়ে বিয়ে পুতুল খেলা খেলতে হতো না সকলের সামনে। এক ছাদের তলায় থেকেও স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত হতাম না। নোংরা মেন্টালিটি আমার। আমি কাপুরুষ আর তুমি সতী সাবিত্রী। অভিকের যেন সমস্ত রকম বাস্তব জ্ঞান বুদ্ধি সবকিছু এই মুহূর্তে উধাও হয়ে যায়। তৃষাকে এতটা ডেসপারেট হতে ও জীবনে প্রথম দেখছে। অভিক যেন নিজের চোখ আর কান কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। এর আগে বহুবার দুজনের মধ্যে ঝগড়া মারপিট চুলোচুলি হলেও কখনো তৃষা অভিকের কষ্টের কারণ হয়নি। আজ তৃষার প্রতিটা কথা যেন অভিকের বুকের ভেতর হৃৎপিণ্ডটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে।
যে তৃষা অভিকের গম্ভীর মুখ দেখলেই ব্যস্ত হয়ে পড়তো রাগ ভাঙাতে, সেই তৃষা অভিককে বাক্যবাণে জর্জরিত করে তুলেছে। এটা ভাবতেই অভিকের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। তাহলে সত্যিই ত্রিশু আমায় ছেড়ে চলে যাবে, রুদ্রের হয়ে যাবে, রুদ্রের হয়ে লড়াই করছে আমার সাথে। আমাকে কাপুরুষ বলতেও বাধছে না ওর মুখে। এই ধারণাটা মনে আসতেই বুকের ভেতরটা হুহু করে ওঠে ওর। হ্যাঁ তাই, পুরুষত্বহীন তুই। কোন অধিকারে আমার গায়ে হাত তুলেছিস? কে হই আমি তোর? তিশারও যেন কোনো হুঁশ নেই আজ। আজ ওর দীর্ঘ সংগ্রামের বাঁধ গুড়িয়ে গেছে অভিকের ব্যবহারে। ঝগড়াটা যে বাড়তে বাড়তে কোন দিকে মোড় নিয়েছে সেই খেয়াল নেই ওরও। ও এখন আমি গায়ে হাত দিলেও আমি নোংরা মানসিকতার হয়ে যাচ্ছি, তাই তো? এখন আমি তোকে ছুলে ঘৃণা হয় তোর, তাই না? আর রুদ্র যখন তোকে ছোঁয় তখন খুব ভালো লাগে, বল? হ্যাঁ ভালো লাগে, ভালো লাগেও আমাকে ছুলে। কি দিয়েছিস তুই বিয়ের পর থেকে আমাকে? সব মেয়ের স্বপ্ন থাকে একটা সুখের সংসার, একটা ভালো মানুষ। সব স্ত্রীরই অধিকার থাকে তার স্বামীর ভালোবাসা পাওয়ার, আদর যত্ন পাওয়ার। তুই কি দিয়েছিস আমাকে? আমিও তো মানুষ, আমারও ইচ্ছা করে স্বামীর ভালোবাসা আদর যত্ন পেতে। আমারও ইচ্ছা করে সমাজের আর 10টা মেয়ের মতন স্বামীর বুকে মাথা রেখে শুতে, আদরে সোহাগ পেতে, যেটা তুই আমাকে কোনোদিনই দিতে পারবি না মিস্টার অভিজ্ঞান সেনগুপ্ত। কাপুরুষ না হলে মা বাবার সামান্য জোর করাতে সুরসুর করে বিয়ে করে নিলি আমায়। কেন তোর জোর ছিল না নিজের ভালোবাসার প্রতি? নিজের ব্যর্থতাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাকে দোষারোপ করে নিজেকে বিশাল সুপুরুষ ভাবছিস, তাই না? আমি কবে তোদের দুজনের মধ্যে ঢুকতে গেছিলাম রে? কেন তখন নিজের হয়ে লড়াই করতে পারিসনি বল? বাবা মার বিপক্ষে গিয়ে কেন শ্রেয়াকে বিয়ে করলি না? এইটুকু ক্ষমতা তোর নেই যখন, তাহলে প্রেম করেছিলিস কেন মেয়েটার সাথে? ও আচ্ছা, তাহলে আমি যেহেতু তোকে পাত্তা দিচ্ছি না, স্ত্রীর মর্যাদা দিইনি, সেই প্রতিশোধ নিতে তুই রুদ্রর সঙ্গে। ছি ছি, লজ্জা করে না তোর? হ্যাঁ, তুই একদম ঠিক ভেবেছিস যেটা ভেবেছিস। আমার রুদ্রের সাথে সম্পর্ক আছে। খুশি? নে আরো 1 বোতল মদ গিলে সেলিব্রেট কর, আমায় মুক্তি দে। অভিকের রাগের মাত্রা সীমা ছাড়িয়ে এবার। তাহলে তৃষার ভেতরে আমার অস্তিত্ব এতটুকু আর বেঁচে নেই? এতটুকু আর ভালোবাসে না তৃষা আমাকে? কথাটা চিন্তা করতেই সারা শরীরে একটা তোলপাড় শুরু হয় অভিকের। মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। তৃষা অভিকের সামনে থেকে দ্রুত সরে ওয়ার্ড্রপ থেকে নিজের জন্য একটা পোশাক বার করে দরজার দিকে পা বাড়াতেই রাগের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অভিক ছুটে গিয়ে এক টানে নিজের বুকের ওপর এনে ফেলে তৃষাকে। আবার ঘাড়ের পেছনের চুলটা শক্ত করে মুঠোর মধ্যে চেপে ধরে মুখটা মুখের একদম কাছে নিয়ে এসে দাঁতে দাঁত ঘষে বলে, খুব শখ না তোর স্বামীকে কাছে পাওয়ার, স্বামীর ভালোবাসা আদর সোহাগ পাওয়ার, যার কারণেই আমার পেছনে তলে তলে রুদ্রের সাথে সম্পর্ক রাখছিস, তাই তো? চল, তোকে আজ স্বামীর ভালোবাসা আর অধিকার কাকে বলে দেখাচ্ছি। আমি কাপুরুষ, তাই না? আমার কোনো ক্ষমতাই নেই নিজেরটা জোর করে আদায় করে নেওয়ার, তাই তো? আমি কত বড় পুরুষ আজ তার প্রমাণ দেব তোকে। চল। কথাটা বলতে বলতে অভিক তৃষাকে ঠেলে বিছানার দিকে নিয়ে যেতে থাকে। তৃষা প্রবল বিক্রমের নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে এক ভয়ানক আশঙ্কায়। অভিক, ছাড় বলছি, ছাড় বলছি আমাকে, আমার লাগছে, প্লিজ ছাড়। তোকে বারবার বলেছি আমার চুল ধরবি না। অভিক। অভিকের কোনো কথাই তখন কানে ঢুকছে না। তৃষার প্রতি রাগ, অভিমান, কষ্ট, ওকে মনের কথা না বলতে পারার যন্ত্রণা, ওর অন্য কারোর হয়ে যাওয়ার আশঙ্কা খেপিয়ে তুলেছে ওর নেশাগ্রস্ত মস্তিষ্ককে। শুধু একটা মাত্রই কথা মনের ভেতর চলতে থাকে ওর। একমাত্র একটাই উপায় আছে তৃষাকে নিজের কাছে বেঁধে রাখার। তৃষাকে 2 হাতে তুলে বিছানার ওপর ছুঁড়ে ফেললো অভিক। দ্রুত হাতে নিজের শরীর থেকে ব্লেজারটা খুলে ছুঁড়ে মারে মেঝের মধ্যে। এক টানে শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলে সেটাকে পৃথক করে শরীর থেকে। তৃষা অভিকের হিংস্র রূপ দেখে ভয়ে সিটিয়ে যায়। অভিক হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তৃষার শরীরের ওপর। এক হাঁচকা টানে খুলে ফেলে পরনের শাড়ি। ও অভিক, প্লিজ এই ভুলটা করিস না। কেন? স্বামীর ভালোবাসা চাই না তোর? আদর, সোহাগ, এগুলো তো খুব মিস করিস, তাই না? আজ দেব তোকে ভরিয়ে। তৃষার শরীর থেকে একে একে পরনের ব্লাউজ, অন্তর্বাস,
টেনে টেনে ছিঁড়তে থাকে অভিক। স্বামীর আদর চায় না তোর? তোর স্বামী কত বড় পুরুষ সেটা জানবি না? আজ তো তোকে সবকিছু জানতেই হবে। অভিক ওর দাঁতের ফাঁকে তিশার নরম ঠোঁট জোড়া নিয়ে বেপরোয়ার মতন পেষণ করতে থাকে। ওর শরীরের সর্বত্র অভিকের শক্ত পেশিবহুল হিংস্র হাতের ছাপে রক্ত জমাট বাঁধতে থাকে। বেপরোয়া পুরুষালী সঞ্চালন তৃষার যৌনাঙ্গ ছিন্ন ভিন্ন করে নিজের অস্থিপথ্য বিস্তার করতে থাকে ক্রমাগত। অভিক মর্মান্তিক ভয়ানক রতিক্রিয়ায় প্রাণ ওষ্ঠাগত তৃষার আর্তনাদ চাপা পড়ে যায় অভিকের প্রবল পুরুষালী আস্ফালনের নিচে। সকালে যখন প্রথম তৃষার হাতে লেখা চিঠিটা হাতে পায় অভিক, তার আগে ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিজেই আঁতকে ওঠেও। গত রাতের নৃশংসতা প্রমাণ দিচ্ছে বিছানার সাদা চাদরে শুকিয়ে ওঠা গাঢ় কালচে রক্তের ছোপ, ঘরের মেঝেতে খুব আবছা কয়েকটা ছোট্ট ছোট্ট রক্তাক্ত পায়ের গোড়ালির ছোপ। কিছুই আর মনে পড়তে বাকি থাকে না অভিকের। পাথরের মূর্তির মতো নিষ্পলক দৃষ্টিতে আইসিইউ এর দরজার বাইরে পেতে রাখা চেয়ারটাতে বসে আছে অভিক। শ্রেয়া আর রুদ্র ডাক্তারের কেবিন থেকে বেরানোর পর থেকেই ওকে পরখ করে চলেছে সেই তখন থেকে। দুজনেরই মনে হাজার একটা প্রশ্নের ঝড় উঠলেও উত্তর জানার সাহস কেউই করে উঠতে পারছে না। ডাক্তারও তখন আর কথা বাড়ায়নি অভিকের মুখ থেকে এই কথাটা শোনার পর। যখন থেকে জানতে পেরেছি অভিক যে আজ তৃষার এই মর্মান্তিক পরিস্থিতির জন্য ওই দায়ী, তখন থেকেই কেমন পাথরের মতন হয়ে গেছে যেন। সেই চঞ্চলতা, সেই উদ্বিগ্নতা, সেই ব্যস্ততা আর ওর মধ্যে দেখা যাচ্ছে না। বুকের ভেতরের রক্তক্ষরণ চোখে না দেখলেও আন্দাজ করতে সমস্যা হচ্ছে না কারোরই। বিদিশাও বেশ অনেকক্ষণ একটু বেরোচ্ছি বলে গেছে, এখনো ফেরেনি। কথাটা হুট করে শোনার পর রুদ্রর খুব রাগ হয়েছে অভিকের ওপর, কিন্তু অভিকের বর্তমান পরিস্থিতি এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর রাগের থেকে বেশি করুণা হচ্ছে মানুষটার ওপর, যাকে অদৃষ্টই তার কৃতকর্মের এত বড় শাস্তি দিয়েছে। তাকে আর কি বাক্যবাণে জর্জরিত করবেও? মেরে ধরে কি লাভ? হয়তো পৃথিবীর কোনো আইনেরও ক্ষমতা নেই এর থেকে বড় শাস্তি দেওয়ার। বিবেক দংশনের থেকে বড় শাস্তি আর মরমের মৃত্যুর থেকে বড় মৃত্যু যন্ত্রণা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। সেটা ভেবেই রুদ্র আর কথা বাড়ায়নি। নিজের আনা একজোড়া পোশাক অনেক কষ্ট করে বদলাতে পেরেছে মাত্র অভিকের। রুদ্রর আজ মনে হচ্ছে সত্যি হয়তো অভিকের থেকে বেশি কেউ কোনো দিনও তৃষাকে ভালোবাসতে পারতো না। ও না, তৃষাকে হারানোর কষ্ট তো ওরও কম হচ্ছে না, কিন্তু অভিককে যেন কেমন জীবিত লাশের মতন দেখাচ্ছে। তৃষার প্রতি অভিকের পজিটিভনেস দেখেছে রুদ্র, কিন্তু ভালোবাসার গভীরতা কতটা অতলান্তিক সেটা আজ পরখ করতে পারছে রন্ধে রন্ধে। ভালোবাসা সত্যিই খুব বিষাক্ত একটা আবেগ, যে বিষ রন্ধে রন্ধে প্রবেশ করে প্রতিটা কোষে কোষে এক তীব্র জ্বালা ধরিয়ে দেয়, কিন্তু মুক্তি নেই তার মৃত্যুতেও। ভালোবাসা যাকে সমৃদ্ধ করে সে রাজা, আর যাকে ধ্বংস করে সে নিঃস্ব ফকির। রুদ্র ধীর পায়ে হেঁটে গিয়ে অভিকের পাশে চেয়ারে বসে, তারপর ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভরসা দেওয়ার চেষ্টা করে।